হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে তোমাদের এই ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের দশম অধ্যায় আফ্রিকা মহাদেশ এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করব। প্রথম পর্বটি তোমরা না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে। তো আজকের ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি দেখো, আফ্রিকা তথা সারা পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে নীল নদ। 2 নম্বর প্রশ্নটি দেখো, নীল নদের প্রধান দুটি ধারার নাম কি? একটি হচ্ছে হোয়াইট নীল এবং আরেকটি হচ্ছে ব্লু নীল। 3 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াইট নীলের উৎস কোথায়? হোয়াইট নীলের উৎস হচ্ছে বুরুন্ডি মালভূমিতে। 4 নম্বর প্রশ্নটি দেখো, ব্লু নীলের উৎসস্থলটি লেখো। তো ব্লু নীলের উৎসস্থলটি হলো ইথিওপিয়ার উচ্চভূমি। 5 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াইট নীল এবং ব্লু নীল কোথায় মিলিত হয়েছে? তো এর সঠিক উত্তরটি হবে খার্তুম শহরে, অর্থাৎ সুদানের রাজধানী খার্তুম শহরের কাছে এই দুটি ধারা মিলিত হয়েছে। 6 নম্বর প্রশ্নটি দেখো, নীল নদের মোহনা কোথায়? তো নীল নদের মোহনা হচ্ছে ভূমধ্যসাগর। 7 নম্বর প্রশ্নটি দেখো, আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে কঙ্গো নদী। 8 নম্বর প্রশ্নটি দেখো, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্টি হয়েছে? ভিক্টোরিয়া জলপ্রপাত জামবেসি নদীর উপর সৃষ্টি হয়েছে। 9 নম্বর প্রশ্নটি দেখো, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্নটি দেখো, নিরক্ষীয় চিরসবুজ অঞ্চলের দুটি উদ্ভিদের নাম লেখো। মেহগিনি, রোজউড প্রভৃতি হলো নিরক্ষীয় চিরহরিত অরণ্যের উদ্ভিদ। সাভানা তৃণভূমিতে দেখা যায় এরকম দুটি উদ্ভিদের নাম লেখো। সাভানা তৃণভূমিতে আকাসিয়া, বাওবাব প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। আফ্রিকার কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? আফ্রিকার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। কোন জলবায়ু অঞ্চলে জলপাই এবং টক জাতীয় ফলের গাছ দেখা যায়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এই ধরনের টক জাতীয় ফলের গাছ দেখা যায়। 14 নম্বর প্রশ্নটি দেখো, কাঁটা জাতীয় গাছ দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। 15 নম্বর প্রশ্নটি দেখো, কাকে নীলনদের দান বলা হয়? তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, মিশরকে নীলনদের দান বলা হয়। তারপরে প্রশ্নটি দেখো, মিশরকে কেন নীলনদের দান বলা হয়? তো নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি তা নীলনদেরই জন্য। তাই মিশর হলো নীলনদের দান, অর্থাৎ এই সমস্ত কারণে মিশরকে নীলনদের দান বলা হয়। 17 নম্বর প্রশ্নটি দেখো, ইজিপশিয়ান কটন কি? নীলনদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলো চাষ হয়। সারা বিশ্ব জুড়ে যা ইজিপশিয়ান কটন নামে খ্যাত। 18 নম্বর প্রশ্নটি দেখো, নীলনদের উচ্চ অববাহিকা উৎপাদিত কয়েকটি ফসলের নাম লেখো। তো নীলনদের উচ্চ অববাহিকায় উৎপাদিত কয়েকটি ফসল হলো কফি, কলা, তামাক ইত্যাদি। 19 নম্বর প্রশ্নটি দেখো, নীলনদের মধ্য অববাহিকায় উৎপাদিত কয়েকটি ফসলের নাম লেখো। তো গম, খেজুর, জোয়ার, চিনেবাদাম ইত্যাদি নীলনদের মধ্য অববাহিকাতে উৎপাদিত কয়েকটি ফসল। 20 নম্বর প্রশ্নটি দেখো, নিম্ন অববাহিকায় উৎপাদিত কয়েকটি ফসলের নাম লেখো। জলপাই, যব, ভুট্টা প্রভৃতি হলো নীলনদের নিম্ন অববাহিকায় উৎপাদিত ফসল। 21 নম্বর প্রশ্নটি দেখো, এবং এই প্রশ্নটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? তো নদী বাঁধ নির্মাণের অনেক উদ্দেশ্য থাকে। যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। 22 নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবীর বৃহত্তম বাঁধটির নাম কি? এই প্রশ্নটিও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। উচ্চ আসোয়ান বাঁধ, যেটি মিশরে অবস্থিত নীলনদের উপর, এই উচ্চ আসোয়ান বাঁধটি কিন্তু পৃথিবীর বৃহত্তম বাঁধ। জেবেল আউলিয়া বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? তো ব্লু নীলের উপর জেবেল আউলিয়া বাঁধ নির্মাণ করা হয়েছে। 24 নম্বর প্রশ্নটি দেখো, বহুমুখী নদী পরিকল্পনার দুটি উদ্দেশ্য লেখো।
জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, মাছ চাষ প্রভৃতি বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। 25 নম্বর প্রশ্নটি দেখো, নীলনদের নিম্ন অববাহিকায় অবস্থিত কয়েকটি বিখ্যাত শহরের নাম লেখো। তো নীলনদের নিম্ন অববাহিকায় অবস্থিত কয়েকটি বিখ্যাত শহর হলো আলেকজান্দ্রিয়া, কায়রো, পোর্ট সুয়েজ ইত্যাদি। 26 নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। 27 নম্বর প্রশ্নটি দেখো, সাহারা মরুভূমির উত্তর প্রান্তে কোন পর্বত অবস্থিত? তো সাহারা মরুভূমির উত্তর প্রান্তে আটলাস পর্বত অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে কোন সাগর অবস্থিত? লোহিত সাগর অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, আর্ঘ কি? সাহারা মরুভূমির যে সকল অঞ্চলে বালি স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তাকে আর্ঘ বলে। 30 নম্বর প্রশ্নটি দেখো, হামাদা কাকে বলে? সাহারা মরুভূমির যে সকল অঞ্চলে শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না তাকে হামাদা বলে। রেগ কি? যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তা হলো রেগ। এই প্রশ্নটা এরমভাবে আসতে পারে যে যে সকল অঞ্চলে পাথর এবং বালির টুকরো একসঙ্গে দেখা যায় সেই অঞ্চলকে কি বলে না সেই অঞ্চলটিকে রেগ বলা হয়। ওয়াদি কাকে বলে? সাহারায় বেশিরভাগ নদীগুলি আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলির বেশিরভাগই শুকনো নদী খাতগুলিকে ওয়াদি বলে। সাহারা মরুভূমির দুটি উল্লেখযোগ্য মরুদ্যানের নাম লেখো। কুফরা, সিউয়া, টিমিমন প্রভৃতি সাহারার উল্লেখযোগ্য মরুদ্যান। খামসিন কি? গরমকালে সাহারা মরুভূমির থেকে এক প্রকার গরম আর শুকনো বাতাস বয়ে যায়, স্থানীয় ভাষায় একে খামসিন বলে। হারমাটান কি? গিনি উপকূল অঞ্চলে খামসিনকে হারমাটান বলে। 36 নম্বর প্রশ্নটি দেখো, সাইমুম কাকে বলে? গরমকালে দিনের বেলা কখনো কখনো সাহারা মরুভূমিতে প্রবল বালির ঝড় হতে দেখা যায়, তাকে স্থানীয় ভাষায় বলা হয় সাইমুম। 37 নম্বর প্রশ্নটি দেখো, ক্যারাভ্যান কাকে বলে? উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভ্যান বলে। পরের প্রশ্নটি দেখো, সাহারায় কারা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে? সাহারায় তুয়ারেগ জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে। যাযাবর কাদের বলা হয়? সাহারা মরুভূমিতে মরুদ্যানের ধারে যারা চাষবাস করে আর মরুভূমিতে পশুর দল বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে। 40 নম্বর প্রশ্নটি দেখো এবং এটি আজকের শেষ প্রশ্ন, সাহারা মরুভূমিতে প্রাপ্ত দুটি খনিজ সম্পদের নাম লেখো। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সাহারার প্রধান খনিজ সম্পদ, এছাড়াও আকরিক, লোহা, লবণ প্রভৃতি সেখানে পাওয়া যায়। তো এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের জন্য পাঠ্য বই বেছে খুঁটিয়ে তৈরি করা হয়েছে, তোমরা এগুলি পড়লে উপকৃত হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।